ভাত কাপড়ের অনুষ্ঠানে গন্ডগোল করার পর চৈতি এবার সাক্ষ্য ও ঝিলের ফুলশয্যায় বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক তখনই সাক্ষ্য চৈতিকে হাতে নাতে ধরে ফেলে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যখন ঝিলের পায়ে ভাত কাপড়ের থালাটা পড়ে কেটে যায়, তখন সেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন সেখানে চৈতি এসে মলমটা লাগিয়ে দিতে যায় ঝিলের পায়ে। তখন সাক্ষ্য চৈতিকে থামিয়ে দেয় এবং বলে, চৈতি থাক, আমি ঝিলের পায়ে মলমটা লাগিয়ে দিচ্ছি, তোকে কিছু করতে হবে না। এমনিতে তুই এই বাড়িতে অতিথি হিসেবে এসেছিস, তুই অতিথি হিসেবেই থাক, আমি এবার আমার কাজটা করি। তখন সাক্ষ্য ঝিলকে নিয়ে একটা সোফাতে বসিয়ে দেয় এবং সে ঝিলের পায়ে মলমটা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সাক্ষ্য ঝিলকে কোলে করে নিয়ে তার রুমে চলে যায়। এদিকে তখন এসব দেখে তো সাক্ষ্যর মা খুবই রেগে যায় এবং বলে, দেখলে তো ছেলেটার অবস্থা, কি করলো ও, সবার সামনে ঝিলকে কোলে করে নিয়ে চলে গেল। আমরা যে এখানে দাঁড়িয়ে আছি সেটা সে একবারও ভেবেও দেখলো না। এদিকে চৈতি তখন সাক্ষ্যর মায়ের কথাগুলো শুনে তো সে মুচকি মুচকি হাসতে থাকে। সে তখন মনে মনে বলে, আন্টি তুমি চিন্তা করো না, আমি তো এই বাড়ির বউ হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা তো হয়ে উঠলো না। কিন্তু দেখো সাক্ষ্যকে আর ঝিলকে আমি কখনোই শান্তিতে থাকতে দেবো না। অন্যদিকে তখন সাক্ষ্য ঝিলকে কোলে করে নিয়ে এসে তার রুমে বেডের ওপর বসিয়ে দেয় এবং তার পাশে বসে সে ঝিলকে বলে, ঝিল, তোমার পায়ে যে থালা পড়ে কেটে গেছে সেটা কি তোমার বলা উচিত ছিল না? তুমি কাউকে কিছু না বলে কেন চুপচাপ দাঁড়িয়েছিলে? তোমার পা থেকে তো ব্লিডিং হচ্ছিল, তা সত্ত্বেও তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে। তখন একথা শুনে ঝিল বলে, সাক্ষ্যবাবু, আমি আর কি বলবো, এটা তো সামান্য একটু কেটে গেছে, এতে তেমন কিছু হয়নি, তাই জন্য তো আমি আর কিছু বলিনি। তখন সাক্ষ্য বলে, না ঝিল, তুমি এটাকে সামান্য কিছু বলতে পারো না। ওই থালাটার একটা ওয়েট আছে, সেটা তোমার পায়ে পড়ে কেটে গেছে, এটা কত মারাত্মক হতে পারে তুমি বুঝতে পারছো? তুমি এই জিনিসটাকে এত লাইট নিয়ে নিও না। তখন ঝিল সাক্ষ্যকে বলে যে, আপনি আমাকে নিতে এত উত্তেজিত হয়ে পড়েন না, এখানে এত ভাবার কিছু ঘটেনি, এটা একটা সাধারণ একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট, ভুল করে থালাটা হাত থেকে পড়ে গেছে। তখন সাক্ষ্য ঝিলকে বলে, আচ্ছা ঝিল, তুমি একটা কথা আমাকে ভালো করে বলো তো, তখন ওই থালাটা দেওয়ার সময় আসলে কি হয়েছিল? তখন ঝিল বলে যে, সাক্ষ্যবাবু, আসলে তখন আমি ভেবেছিলাম হয়তো যে চৈতি থালাটা আমার হাত থেকে নিয়ে নিয়েছে, এমনকি সে হাতে ধরেও নিয়েছিল, আর আমি তো সেই মুহূর্তে হাতটা সরিয়ে নিই, আর তখনই দেখি যে চৈতি ম্যাম ইচ্ছা করেই থালাটা ফেলে দিয়েছে। এখানে আমার কিছু করার ছিল না, বা আমি কী বা করতে পারতাম? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, এখানে চৈতি কোনো একটা মতলবের জন্যই এসেছে, ও নিজের চাকরিটা বাঁচানোর জন্যই এখানে এসেছে, আমি সেটা বুঝতে পারছি। কিন্তু সে এমনভাবে নাটকটা করছে না, কাউকে কিছু বুঝতে দিচ্ছে না যে সেই চাকরিটা রাখার জন্য এখানে এই বাড়িতে এসেছে। নইলে ওকে আমি ছোটোবেলা থেকে চিনি, ও কেমন মানসিকতার সেটা তো আমার জানা আছে। তাই আমি জানি ও তো আর এখানে এমনি এমনি এসে আমার কাছে ক্ষমাটা চায়নি, তোমার কাছে ক্ষমা চায়নি। আমি বুঝতে পারছি ও নিশ্চয়ই কোনো প্ল্যানিং করে এখানে এসেছে, ওর প্ল্যানিং মতোই ও এসে সবার কাছে ক্ষমা চাইছে। আর আমাদের বাড়ির কাছে আমাদেরকে খারাপ করে ও এখন সবার কাছে ভালো হয়ে ওঠার চেষ্টা করছে, যাতে চৈতিকে সবাই মেনে নেয়, আপন করে নেয়, আর তোমাকে তোমাকে এই বাড়ি থেকে দূরে ঠেলে দেয়। সেই চেষ্টাটাই কিন্তু ও করে চলেছে। কিন্তু ঝিল, তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে, তোমাকে কখনো ওই চৈতিকে এভাবে জিততে দিলে চলবে না। তোমাকে এই বাড়ির সকলের মন এক এক করে জয় করতে হবে। হয়তো দুদিন লেট হতে পারে, কিন্তু তোমার কাছে কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। তোমাকে এই বাড়ির সকলের মন জয় করে সেই জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। আমি কিন্তু সবসময় তোমার পাশে থাকলেও কিন্তু সবসময় তোমাকে সাহায্য করতে পারবো না। তোমাকেই বাকি জিনিসটা কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে। তখন ঝিল বলে, সাক্ষ্যবাবু, আমি জানি আপনি শুধু শুধু এসব নিয়ে ভাবছেন, আমি তো এতদিন বস্তিতে মানুষ হয়েছি, তাই একটু আধটু সমস্যা হলে সেগুলো ম্যানেজ করে নেবো, তাতে আমার কোনো ব্যাপারই না। আর এটুকু তো সামান্য একটু অপমান, এই অপমান তো আমি ছোটোখাটো বস্তি থেকে শুনেই এসেছি, শুনতে শুনতে তো বড় হয়েছি। তাই এই অপমান করা আমার আর গায়ে লাগে না। লোক অপমান করে চলে গেলেও আমি আর কোনো কথাই বলি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে আমি কখনো যদি অন্যায় করে থাকি তাহলে আমি তাই সেই অন্যায়টা সেখানে দাঁড়িয়ে নিজের ভুলটা স্বীকার করে ক্ষমা চেয়ে আসি। কিন্তু যখন আমি কোনো অন্যায় করিনি বা কারোর ক্ষতি করিনি, তখন কিন্তু কেউ যদি আমাকে অপমান করে, কিন্তু সেই অপমানটা আমি চুপচাপ মেনে নিতে পারি না। আর এটা তো আপনি ভালো করেই জানেন, কারণ আমি তো এর আগেও এই বাড়িতে এসেছি, এই বাড়িতে থেকেছি।
তাই সেই সম্বন্ধে তো আপনার অবগত হওয়ার কারণই নেই। তখন সাক্ষ্য বলে, জানি ঝিল, তুমি কেমন সেটা আমি ভালো করেই জানি। সেটা তোমাকে জেনে শুনেই তো আমি আবারও তোমাকে বিয়েটা করেছি, তোমাকে ভালোবেসেছি, তাই না? তাহলে তোমাকে আমার থেকে আর কেউ ভালোভাবে চিনবে, তুমি বলো। তখন ঝিল বলে, হ্যাঁ সেটাই তো। তখন ঝিল সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। ঝিল তখন মনে মনে বলে যে সাক্ষ্য স্যার আমাকে কতটাই ভালোবাসে। তিনি আমাকে ভালোবাসে, আমাকে আপন করে নিয়েছে, এমনকি বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে নিজেকে আমার কাছে সঁপে দিয়েছে। এর থেকে ভালো মানুষ আরও একটাও হয় না। আমি এতদিন সাক্ষ্য স্যারকে ভুল ভেবে এসেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো উনি চৈতি ম্যামকে ভালোবাসে, নিজের স্বার্থটাই সবসময় ভেবে চেকেছে। কিন্তু এখানে এখানে তো ওনার কোনো স্বার্থ ছিল না। উনি তো পারলে চৈতিকেই বিয়ে করতে পারতো, নিজের স্ট্যাটাস, মান সম্মান, পরিবারের মান সম্মান সব কিছু বজায় রাখতে পারতো। কিন্তু তিনি সেটা করলেন না। তিনি সেসব কিছু বাদ দিয়ে তিনি আমার কাছে এসলেন, আমাকে বিয়ে করেছেন। এর থেকে বড় কিছু তো আমার আর পাওয়ার কিছু নেই। অন্যদিকে তখন সেই ঝিলের বস্তিতে দেখা যায়। ঝিলের বস্তিতে, ঝিলদের বাড়িতে ঝিলের বন্ধুরা ঝিলের মায়ের সাথে দেখা করতে গেছে। তখন ঝিলের মা ঝিলের বন্ধুদের বলছে, আমি জানি না, আমি জানি না এখন ঝিল ওই বাড়িতে কী করছে, কেমন আছে। সবাই কি ওকে মেনে নিয়েছে, নাকি সবাই ওকে অপমান করছে, সবাই ওকে প্রেশান করছে। তখন ঝিলের বন্ধুরা বলে, মাসিমা তুমি অত চিন্তা করো না, ওখানে তো সাক্ষ্য স্যার আছে। সাক্ষ্য স্যার নিশ্চয়ই ঝিলের কোনো ক্ষতি হতে দেবে না। অপমান অপমান ওটা সাক্ষ্য স্যারের সামনে হলে সাক্ষ্য স্যার ওটা সব কিছু ঠিক করে নেবে। তাই তুমি ওসব নিয়ে ভাবো না। আমাদের শুধু এটা ভাবার দরকার ছিল যে ঝিলকে একটু মানিয়ে গুছিয়ে চলার কথা বলার কথা ছিল। কিন্তু ঝিলকে তো আমরা জানি, ও তো নিজের সামনে কোনো অন্যায় বা কিছু দেখলে সেটা প্রতিবাদ না করে থাকতে পারে না। তাই এখন আমরা একটা কথাই ভাবছি, ঝিল কি পারবে ওই বাড়িতে নিজেকে মানিয়ে গুছিয়ে থাকতে? আমরা তো এই কথাটা নিয়ে ভাবছি, আমার তো এটা নিয়েই চিন্তিত হওয়ার কথা ছিল। তখনই মিলি বলে, আমার দৃঢ় বিশ্বাস আছে ঝিল ওই বাড়ি থেকে নিজেকে মানিয়ে নেবে। ঝিল ওই বাড়িতে থাকবে, সাক্ষ্য স্যারের সাথে সুখে ঘর সংসার করবে। ওর আর সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তখন ঝিলের বন্ধু বলে, হ্যাঁ এটাই যেন ভগবানের কাছে প্রার্থনা করি, যেন এটাই হয়। এটাই যেন হয় যে ঝিল সাক্ষ্য স্যারকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করুক। ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে মেনকা মাসি চলে আসে। মেনকা মাসি এসে মানে ঝিলের মাকে বলে, কী রে মিনু, তুই কি করছিস? কী নিয়ে এত টেনশন করছিস? তোর মেয়ে তো এখন বড় বাড়ির বউ হয়েছে, তোর তো আর কোনো চিন্তা নেই। তোর তো দেখবি কদিন তো পরে আর তোর কাজ করতেও লাগবে না। তোর মেয়ে ওই বাড়ি থেকে সমস্ত কিছু দিয়ে যাবে। তুই এবার থেকে পায়ের ওপর পা দিয়ে বসে খাবি। আর তোর বরকে বল, তোর স্বামীকে বল এখানে ফিরে আসতে। বেকার বেকার ও দূরে গিয়ে কাজকর্ম করছে। ওর এতদিন টেনশন ছিল যে তার মেয়েকে বিয়ে দিতে হবে, কিন্তু কিন্তু সেই টেনশন তো এখন আর নেই। তাই অত কাজ করে কি হবে? এখন তো তোদের সময় চলে এসেছে, এখন তো তোদের সময় পায়ে পা তুলে খাবি। কেন? তাছাড়া বেকার বেকার কাজ করেই বা কী হবে? তখন মিনু বলে, কেন? তোমার অত দরদ কেন উঠলে পড়ছে? ও কাজ করছে, বাইরে আছে, তাতে তোমার সমস্যা কী? আমাদের যখন সমস্যা হচ্ছে না, তাহলে তুমি এখানে এসে আগ বাড়িয়ে কেন কথা বলছো? তুমি এই বিষয়ে না ঢুকলেই ভালো হবে। হয়তো তোমাকে উল্টোপাল্টা কথা বলে বসবো, তখন এক করতে গিয়ে আর এক হবে। তখন তোমার সঙ্গে হয়তো ঝগড়া বেঁধে যাবে। তাই আমি চাই না তুমি এখানে থেকে কোনো ঝামেলা বাড়াও বা কোনো কথা বলো। তাই তুমি ভালোই ভালোই এখান থেকে চলে যাও।